রোশনাইয়ের অবস্থা দেখে চমকে গেল আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে রোশনাই ভুল করে আরণ্যকের গায়ে খাবার ফেলে দিয়েছে, আর এটা নিয়েই অনেক বড় ঝামেলা শুরু করে দেয় সুরঙ্গমা আর গরিমা। গরিমা তখন বলে, তুমি ইচ্ছে করে এটা করলে তাই না রোশনাই? তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। কত স্বাদ করে আরণ্যক এই ব্লেজারটা কিনেছিল, আর তুমি দায়িত্ব সহকারে এই ব্লেজারটা নষ্ট করে দিলে। তোমাকে আমার এর জন্যই পছন্দ হয় না। রোশনাই তখন বলে, গরিমা দিদি, আমি এগুলো কোনোটাই ইচ্ছে করে করিনি। বাই চান্স যদি হয়ে যায় তাহলে সেটা কি আমার দোষ হয়ে গেল? গরিমা তখন বলে, তা নয়তো কি, এটা সম্পূর্ণ তোমার দোষ। তুমি ইচ্ছে করে এরকম কাজ করেছো, আর যেটা একদমই ঠিক হয়নি। এর মধ্যেই রোশনাইকে আরও অপমান করতে শুরু করে গুরুজি, মানে রঞ্জন প্রসাদজি, আর বলে, এই মেয়েটার কোনো কাণ্ডজ্ঞান নেই, এই সবসময় অন্যায় করতে পারলেই বেঁচে যায়। তার মধ্যেই রোশনাইয়ের সাপোর্টে কথা বলার জন্য আদিত্য আর রুদ্রপ্রতাপ চলে এসেছে। আদিত্য বলে, কি হয়েছে এখানে? গরিমা তখন বলে, এখানে কি হয়েছে আপনি জেনে কি করবেন? আপনাকে জানতে হবে না, আপনি বরং এখান থেকে যান, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। তখন আদিত্যজি বলে, পার্সোনাল ব্যাপারটাকে যদি পার্সোনালি রাখতেন তাহলে খুব ভালো হতো, কিন্তু এই ব্যাপারটা আর আপনাদের মধ্যে নেই, এটা এখন পাবলিকলি ছড়িয়ে গেছে, তাই এখানে আমাদেরকে বলতে হবে কি হয়েছে। এর মধ্যেই রোশনাই পুরোপুরি চুপ করে সমস্ত কথা শুনছে, আর সুরঙ্গমা বলে, এই মেয়েটা আরণ্যকের গায়ে সমস্ত খাবারগুলো ফেলে দিয়েছে ইচ্ছে করে, আরণ্যককে হ্যারাসমেন্ট করতে। সেটা কি আর আমরা বুঝি না? আমরা সবটা বুঝি। গরিমা তখন বলে, আচ্ছা আচ্ছা, আমরা একটা কথা ভাবতেই ভুলে গেছি যে এই মেয়েটা আরণ্যকের সাথে নেই বলে, ও আরণ্যক আমার সাথে আছে বলে ও এখন জেলাস, আর তার জন্যই এই সমস্ত অন্যায়গুলো করছে। প্রচণ্ড রেগে গিয়ে তখনই রোশনাই বলে, চুপ করো গরিমা দিদি, বলতে বলতে এমন কিছু বলছো যেগুলো আর শোভা পায় না তোমার মুখে। কেন এই কাজগুলো করছো? তুমি খুব ভালো মতন জানো যে আমি কখনোই ইচ্ছে করে কারোর গায়ে কিছু ফেলবো না, এটা বাই চান্স পড়ে গেছে, তার জন্য এতগুলো কথা শোনানোর কি আছে? আমি তো এটাই বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যায় আদিত্যজি বলে, ছেড়ে দাও রোশনাই, এরা কখনোই তোমার মর্ম বুঝবে না, আসলে এরা তোমাকে শুধু অপমান করতে পারলেই বেঁচে যায়। তখনই রঞ্জন প্রসাদ বলে, অপমানিত হওয়ার মতন যদি কোনো কাজ করে তাহলে তো বলতেই হবে, তাই না? অন্যদিকে ছোটু চলে গেছে লালনের বস্তিতে লালনের সাথে কথা বলবে বলে। লালন তো ছোটুকে দেখার পর বলে, আরে ছোটুদা এসো বসো, কিছু হয়েছে? মিনি ঠিক আছে তো? তখনই ছোটু বলে, মিনি তো ঠিক আছে, কিন্তু তুই যে অত বড় একটা কথা বলে এলি, এরপর তুই কি ভাবছিস? তখনই লালন বলে, কি আর ভাববো, আমি ভাবছি এখান থেকে যত তাড়াতাড়ি চলে যাব তত তাড়াতাড়ি ভালো, না হলে যে অনেক মুশকিল হয়ে যাবে। আমি চাই না আমার জন্য মিনির জীবনে কোনো প্রবলেম হোক, আমি চাই মিনি ভালো থাকুক, সে যেখানেই হোক না কেন। ছোট তখন বলে, কিন্তু তুই যে বিয়ে করার মতন অত বড় একটা কথা বলে এলি বাড়িতে, আর এখন কি দায়িত্ব থেকে সরে যেতে চাইছিস? লালন বলে, আমি দায়িত্ব থেকে সরে যেতে কেন চাইবো? আসলে আমি তো বলেছিলাম ঠিকই, কিন্তু মিনির মা, বাড়ির লোকজন কেউই তো এই সম্পর্কটাকে মেনে নেবে না, তাই বলেই বা আর কি হবে তুমি বলো? সেই জন্যই আমি আর কিছু ভাবতেই চাইছি না। আমি শুধু এটুকুই চাই, মিনি যেখানেই থাকুক না কেন ভালো থাকুক, সুস্থ থাকুক। ওই মেয়েটা খুব ভালো, ও নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসে। ছোট তখন বলে, শোন, বরদা তো রাজি হয়ে গেছে তোর সাথে মিনির বিয়ে দেবে বলে। আমাদের সামনে, বাড়ির সামনে যে মন্দিরটা রয়েছে সেখানেই বরদা রাজি হয়েছে। আর তখনই লালন তো শুনে অবাক হয়ে যায় আর বলে, কি বলছো কি? তুমি সব জেনে শুনে বলছো তো? তখন ছোটু বলে, আরে বাবা হ্যাঁ, বিয়ের মতন একটা সিরিয়াস বিষয়ে আমি কি মজা করতে পারি? তুই আমাকে এই কথাটা বলতো। তখন লালন বুঝতে পারে ছোটুদা কখনোই মজা করতে পারে না। ছোটু তখন বলে, আমি তো খুবই খুশি, তোমরা যদি আমার সাথে মিনির বিয়ে দাও তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। সত্যি কথা বলতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে, আর মিনিকে আমি ভালো রাখবো, তোমাদেরকে কথা দিলাম। ঠাম্মি তখন বলে, দেখ এখনো সময় আছে, মেয়েটাকে ওই রকম একটা পাত্রের হাতে তুলে দিবি? তখন মিনির বাবা বলে, হ্যাঁ দেবো, আমার মেয়ে যেখানে ভালো থাকে আমি সেখানেই ভালো থাকবো, আমার তাতে কিছু যায় আসে না। অন্যদিকে সুরঙ্গমা অপমান তো করছে রোশনাইকে, আর বলে, এই সমস্ত মেয়েরা এখানে থাকার যোগ্য না, এদের কোনো ম্যানার্স নেই, যা ইচ্ছে তাই করে। রোশনাই তো খুবই কষ্ট পায় আর বলে, হ্যাঁ মাসি, তোমাদের খুব ম্যানার্স আছে তো, এখানে তো এটা অ্যাক্সিডেন্টলি পড়ে গেছে, আর তার জন্য তোমরা যা ব্যবহার করছো তারপরে সত্যি আমার আর কিছু বলার নেই। আরণ্যক তো পুরোপুরি চুপ করে রয়েছে, একটা কথাও বলে না। আদিত্য বলে, ছেড়ে দাও রোশনাই, চলো। এরপর আদিত্য রোশনাইকে নিয়ে চলে যায়। পরের দিন সুরঙ্গমা
আরণ্যক আর গরিমা চেক আউট করে বেরিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তেই সুরঙ্গমা বলে রিসেপশনিস্টকে, দেখুন আমরা নিজেরা কিছুটা খাবার খেয়েছিলাম, তার বিলটা আমরাই পে করতে চাই। কিন্তু রিসেপশনিস্ট বলে সব খরচাই প্রোডাকশন হাউসের, আপনি চিন্তা করবেন না। হঠাৎ করেই একজন এসে বলে, ম্যাডাম আমরা রোশনাই ম্যাডামকে যেই ঘরে রেখেছিলাম সেই ঘরের দরজা অনেকবার নক করেছি কিন্তু দরজা খুলছে না ম্যাডাম। আর এটা শোনার পরে রিসেপশনিস্ট বলে, সে কি, তুমি এক কাজ করো, এই মাস্টার কিটা দিয়ে তুমি দরজাটা খোলো। তখনই আরণ্যক ভয় পেয়ে গেছে আর ভাবে রোশনাইয়ের আবার কোনো বিপদ হলো না তো। আরণ্যক তখন গরিমাকে বলে, আমি এক কাজ করি, আমি বরং যাই গিয়ে দেখে আসি রোশনাই ঠিক আছে কিনা। গরিমা তখন বলে, তোমাকে যেতে হবে না, তুমি গিয়েই বা কী করবে। আর অন্যদিকে আদিত্যজিও চলে এসেছে। আদিত্যজি রিসেপশনিস্টের থেকে জানতে পারে রোশনাই কোনোভাবে দরজা খুলছে না। আর এই খবরটা জানার পর তো আদিত্যজিও অনেক চিন্তা করতে থাকে আর বলে, না না আমাকে এক্ষুনি যেতে হবে। এরপরেই তিনি মাস্টার কি দিয়ে খুলে দেখে রোশনাইয়ের অবস্থা খারাপ, রোশনাই অজ্ঞান হয়ে গেছে। রিসেপশনিস্টকে ফোন করে জানাতেই তিনি ডাক্তারের ব্যবস্থা করে দেয়। আর এদিকে রোশনাই তো পড়েছিল, তখন আদিত্যজি রোশনাইকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দেয়। আর এই দৃশ্য দেখার পর আরণ্যক তো প্রচণ্ড রেগে যায়, তবুও কিছু বলতে পারে না। আরণ্যক এসে রোশনাইকে অনেক ডাকাডাকি শুরু করে দেয় আর বলে, রোশনাই চোখ খোলো রোশনাই। কিন্তু রোশনাই কোনোভাবেই চোখ খুলছে না। গরিমা আর সুরঙ্গমা প্রচণ্ড রেগে যায় আরণ্যকের এই ব্যবহার দেখে। তখনই সুরঙ্গমা বলেছিলাম না, আরণ্যক কোনোভাবেই রোশনাইকে ভুলতে পারবে না, বারবার ও রোশনাইয়ের কাছেই ছুটে যেতে চায়। তুমি এই কথাটা ভালো করে মাথায় রেখো গরিমা। আর গরিমা তো আরণ্যকের ওপর রেগে যায়, কেন আরণ্যক এই রোশনাইয়ের প্রতি এতটা বেশি টান দেখাচ্ছে, আর এটা কিছুতেই মেনে নিতে পারে না গরিমা।